10 দিনের অনুশীলনে আর একটা প্রদর্শনী ম্যাচ খেলেই ভারতীয় দল বাজিমাত করতে চেয়েছিল এএফসি ফুটবলে, যেটা এশিয়ান কাপ ফুটবলে। বাংলাদেশ কিন্তু একটা প্রফেশনাল প্লেয়ার এনে বুঝিয়ে দিল যে র্যাঙ্কিংয়ে অনেক পেছনে থাকলেও তারা আটকে দিতে পারে ভারতীয় দলকে। ফুটবলের কথা, শিলংয়ে যে ম্যাচটা হলো, কয়েকটা দিন পেরিয়ে গেছে, এর মধ্যেই স্প্যানিশ কোচ, যিনি ভারতীয় হেড কোচ হিসেবে রয়েছেন মানালো, তিনি বললেন যে নেক্সট রাউন্ডের আগে দেশের বাইরে থাইল্যান্ডে গোটা দলকে নিয়ে প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ হামজা চৌধুরীকে এনেছিল, সে ইউরোপিয়ান ফুটবলে খেলে, পেশাদার ফুটবলে। হামজাকে এনেই তারা চুপ করে বসেছিল না, অনেক আগে থেকেই তারা একসাথে প্রায় 1 মাস ট্রেনিং করেছে। লক্ষ্য একটাই ছিল, ভারতের মাটিতে এসে প্রথম ম্যাচটা ভালো করার জন্যে। এবং তাদের দুর্ভাগ্য, তারা প্রথম দিকে যে কটা সুযোগ পেয়েছিল সেগুলো যদি কাজে লাগাতো, ভারতীয় দলের কিন্তু সমস্যা হতো। মালদ্বীপের বিরুদ্ধে 3-0 গোলে 7 দিন আগে একটা, ওই ম্যাচের 7 দিন আগে একটা ফিফা ফ্রেন্ডলিতে ভারত জিতেছিল। সেখানে সুনীল ছেত্রী দ্বিতীয়বার তিনি ইনিংস শুরু করেছেন, গোলও পেয়েছেন। কিন্তু যখন কম্পিটিটিভ ফুটবল, যখন লড়াইয়ের ফুটবল হবে, তখন তো জমি কেউ ছাড়বে না। হামজা দেখালো যে পেশাদার ফুটবলে কী ধরনের খেলাটা তুলে ধরতে হয়। গোটা বাংলাদেশ দলকে কিন্তু উজ্জীবিত করেছে। হামজার আসার পর বাংলাদেশ দলের যে খেলা, এতে তিনি চেষ্টা করেছেন একটা দল হিসেবে লড়াই করার জন্যে। প্রয়োজনে আক্রমণে গেছেন, প্রয়োজনে রক্ষণে এসছেন, এবং ঠিক জায়গায়, সঠিক জায়গায় সব সময় তিনি দাঁড়িয়ে গেছেন। বিশেষ করে সুনীল ছেত্রীকে ভীষণভাবে তিনি মার্ক করেছেন এবং অন্যদের সাহায্য নিয়ে ভারতীয় দলের গোলের রাস্তা বন্ধ করেছেন। সবথেকে বড় বিষয় হলো, শুরুতে 15 মিনিটে একেবারে নড়বড়ে অবস্থা ছিল ভারতীয় দলের। রক্ষণ ভাগকে ভেঙে বেরিয়ে বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল। তার মধ্যে অবশ্য আমাদের গোলকিপার বিশাল কায়েতের একটা অবদান রয়েছে। শুরুর দিকেই তিনি বলটা দিয়ে দিলেন প্রতিপক্ষের পায়ে, মনে হলো যেন গোল করার জন্য তিনি বলছেন। এই ধরনের আন্তর্জাতিক ম্যাচে, যেখানে কম্পিটিশনও রয়েছে, ইন্টারন্যাশনাল ফুটবলে এ ধরনের গোলকিপিং একবার না দুবার তিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন। ভাগ্য ভালো বাংলাদেশ গোল করতে পারেনি, নাহলে ম্যাচটা হয়তো পয়েন্ট আর পাওয়া হতো না ঘরের মাটিতে। এটা আরও একটা বিপর্যয় হতো। যাই হোক, 20-25 মিনিটের মতো বাংলাদেশ কিন্তু ঝড় বইয়ে দিয়েছিল, এটা মানতেই হবে। এবং সেই সময় ভারত গুছিয়ে নেওয়ার আগেই প্রচণ্ড চাপে ছিল। রক্ষণভাগে বিশেষ করে শুভাশিস, রাহুল ভেকে বা সন্দেশ চেষ্টা করেছেন, কিন্তু বারবার মনে হয়েছে জায়গাগুলো ঠিক হচ্ছে না, কম্বিনেশন ঠিক হচ্ছে না। 7 দিন 10 দিনে কম্বিনেশন আনা, এটা জাদু তো আর না, বিষয়টা জাদু না। আইএসএলে খেললে খেলার মধ্যে আছে, হয়ে যাবে, ওই রকম ভাববার কোনো কারণ নেই। যেটা এখন উপলব্ধি হচ্ছে যে না, দ্বিতীয় রাউন্ডের আগে ভারতীয় দলকে একত্রে প্র্যাকটিস করতে হবে, একসাথে নিয়ে দেশে না বাইরে যেতে হবে। এবং থাইল্যান্ডকে প্রাথমিকভাবে বলা হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত এআইএফএফ কী সিদ্ধান্ত নেয়। এর আগেও এই বিষয়গুলো নিয়ে আগের যিনি কোচ ছিলেন ইগর স্টিমাচ, তিনিও বারবার বলেছেন যে এই 7 দিন 10 দিন পর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা খুব টাফ, সত্যিই টাফ। 7 দিন 10 দিনের প্রিপারেশনে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ, আমাদের তো ওই রকম ট্যালেন্ট নেই, আমাদের ইন্ডিয়াতে ওই রকম ট্যালেন্ট নেই যেগুলো ইউরোপ বা ল্যাটিন আমেরিকাতে আছে। তো তারপরেও আমরা সেগুলো বুঝিয়েও হয়তো কেন হচ্ছে না, সেটা নিশ্চয়ই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দেখবে। সময় দিতে হবে, একটা দল গঠন করে একটা কম্বিনেশনে আনার জন্য কোচকে এবং এন্টায়ার ইউনিটকে সময় দিতে হবে। ক্লাব খেললাম, চট করে এসে ন্যাশনাল খেলে সাকসেস হয়ে গেল,
অসম্ভব, এগুলো ভাবা অসম্ভব। একটা ম্যাচ ক্লিক করতে পারে, দুটো ম্যাচ ক্লিক করতে পারে, বারবার তো সম্ভব না। বাংলাদেশ সেই ঝটকাটা দিল, বহু বহু পেছনে ওরা ফিফা র্যাঙ্কিংয়ে, ইন্ডিয়া থেকে বহু পেছনে। এই র্যাঙ্কিংয়ের ডিফারেন্সে দাঁড়ানোরই কথা না বাংলাদেশ, বাংলাদেশ দলের দাঁড়ানোরই কথা না ভারতের সামনে, কিন্তু সেই দল আটকে দিল। আমরা আমাদের পরবর্তী সময়ে 20-25 মিনিট যাওয়ার পরে ভারতীয় দল ঘুরে দাঁড়িয়েছে, চেষ্টা করেছে মাঝমাঠ দখলে নিয়ে উইং দিয়ে আক্রমণগুলো চেষ্টা করেছে, কিন্তু কোলাসোকেও ওই দিন খুব কড়া মার্কের মধ্যে রেখেছিল যাতে উইং দিয়ে বারবার ভেঙে না বেরিয়ে যেতে পারে। তারপরেও চেষ্টা হয়েছে, বল গেছে, সুযোগ এসছে, সুযোগ তো কম আসবে না। এই ধরনের ম্যাচে কি বারবার শুধু সুযোগ দেবে কেউ? কেউ দেবে না। এই সুযোগ কম এসছে, সেগুলোকে ক্যাপিটাল করতে হবে, হয়নি। বাইরে মেরেছে, একটা অসাধারণ সেভ অবশ্য গোলরক্ষক করেছেন। তো এইরকম বিশাল কায় তো শেষ দিকে একটা অসাধারণ সেভ করেছেন, যেটা গোল হয়ে গেলে আর ঘুরে দাঁড়ানোর সময় থাকতো না। তো গোটা ম্যাচে আমাদের পারফরমেন্স কিন্তু সেরকম ভালো ছিল না, যেটা মালদ্বীপ ম্যাচে আমরা দেখেছি। একটা অ্যাগ্রেশন ছিল, একটা ভালো খেলার চেষ্টা ছিল, একটা দল হিসেবে মনে হচ্ছিল যে এই দলটা বোধহয় ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু একটা ম্যাচ, মানে 7 দিনের ব্যবধানেই বাংলাদেশ কিন্তু খুব ভালোভাবে ভারতীয় দলকে ওই ম্যাচটা বিশেষ করে তারা ভালো করে লক্ষ্য করেছে, এবং গোটা মানে যারা প্লেয়ার রয়েছেন আমাদের, তাদেরকে খুব ভালো করে নজরে রেখে কিভাবে খেলতে হবে, কি করে অ্যাটাক করতে হবে, কিভাবে আটকাতে হবে, সেগুলো জেনেই তারা এসছে। হোমওয়ার্কটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। ক্ষমতা সীমিত ছিল, কিন্তু তাদের চেষ্টাটা ছিল যে একটা একটা তো কিছু করি। আর একটা ভয় তো ছিলই, হামজা, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। যারা প্রফেশনাল ফুটবলে খেলেন বা এই মাপের ফুটবলার যারা ইউরোপে খেলেন, তাদের একটা প্রভাব তো ম্যাচে থাকবেই। তো সেটা কম বেশি ছিল। হামজা বারবার, মানে গোটা মাঠ ব্যবহার করেছেন দুর্দান্তভাবে। আমি বলবো গোটা মাঠটাকে তিনি ব্যবহার করেছেন। কিভাবে প্রফেশনাল ফুটবলারদের মানসিকতা কী এবং তাদের খেলাটা কী তিনি বুঝিয়েছেন। একটা প্লেয়ার, তাও মানে বলবো যে সেই বড় স্ট্যান্ডার্ড না, কিন্তু তার মেন্টালিটি, তার পরিশ্রম সব দিয়ে তিনি কিন্তু একটা সাধারণ মানের বাংলাদেশ দলকে একটা দুর্দান্ত লড়াই করতে উজ্জীবিত করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তো ভারতকে ভাবতে হবে। সুনীল ছেত্রী এসছেন, তিনি হয়তো শেষ দিকে একটা সহজ সুযোগ নষ্ট করেছেন, হতেই পারে। যাই হোক, তাড়াহুড়ো করেছেন, সেটা থেকে এই ধরনের জায়গা থেকে তিনি সাধারণত গোল করেন। তো হতে পারে সেদিন আমাদের দিন ছিল না, কিন্তু এটা বলে মানে আমাদের ভাগ্য ছিল না, আমাদের দিন ছিল না বলে তো ছেড়ে দিলে তাহলে তো আর পরের ম্যাচগুলো কী হবে? তো আমাদের দিন বানাতে হবে। যখন ব্যর্থতা, তখন আমাদের দিন বানাতে হবে। এর জন্য গোটা টিমকে খেলতে হবে, গোল বার করতে হবে, গোল আটকাতে হবে, তবেই তো 3 পয়েন্ট আসবে। এমনি এমনি তো আর আসা সম্ভব না। তো যাই হোক, আমরা আশায় থাকবো যে নেক্সট রাউন্ডে ভারতীয় দলকে যিনি হেড কোচ রয়েছেন তিনি তো নিশ্চয়ই চিন্তাভাবনা করছেন। তার মধ্যে আইএসএলও শেষ হয়ে যাচ্ছে প্রায় শেষের দিকে, আর কয়েকটা ম্যাচ। তারপর তিনি দল নিয়ে আমার মনে হয় বেরিয়ে পড়লে, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ভারতে থেকে না থেকে এই ধরনের বাইরে যদি ক্যাম্প করা যায়, বেশি দিনের ক্যাম্প করা যায়, তাহলে দলের মধ্যে কম্বিনেশন আসতে পারত, এবং একটা ভালো দল হিসেবে, একটা ইউনিট হিসেবে লড়াই করুক, খেলাটা ভালো খেলুক। তারপর যদি ভাগ্য সহায় না হয়, অনেক সময় আটকে যেতে পারে, কিন্তু খেলাটাই তো ঠিকভাবে হচ্ছে না, তাহলে ভাগ্যকে দোষ দিই কী করে? আমরা খেলাটাই তো ঠিকভাবে খেলতে পারছি না। শুরুর 15 মিনিটে বাংলাদেশ যেভাবে 15-20 মিনিটে যেভাবে ধাক্কা দিয়েছে একের পর এক সুযোগ, আরও একটু র্যাঙ্কিং ভালো দল এগুলো থেকে প্রত্যেকটা থেকে গোল করবে, প্রত্যেকটা গোল। তো সেই জায়গায় বাংলাদেশের স্কোরিং অপরচুনিটি পেয়েও তারা কাজে লাগাতে পারেনি, সেই মাপের স্কোর আর নেই। এটা একটা মানে ভারতীয় দলের কাছে সুখের খবর ছিল শিলংয়ে, কিন্তু এই ম্যাচটা জেতা উচিত ছিল ঘরের মাঠে, কারণ পরের ম্যাচগুলো টাফ হবে। আর বাংলাদেশে নেক্সট ম্যাচটা তো বাংলাদেশে গিয়ে খেলতে হবে, সেটাও টাফ হবে, টাফ সব ম্যাচই। তো সে জায়গায় নতুনভাবে চিন্তা করুক
ভারতীয় ফুটবলে যারা চিন্তাভাবনা করেন, ফেডারেশনের যারা কর্তা রয়েছেন বা আমাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন, আমরা তো চাই ভারত ভালো খেলুক, জয় পাক, এবং র্যাঙ্কিংটা যেটা একসময় এই কয়েক বলবো না, বা বছর খানেক আগেও বা বছর দেড়েক আগেও যেখানে 99-এ উঠেছিল, সেটা আবার নেমে যাচ্ছে। কম র্যাঙ্কের যে দলগুলো, তাদের সঙ্গে যদি আরও খারাপ রেজাল্ট হয়, জিততে যদি না পারে, তাহলে র্যাঙ্কিং আরও পিছিয়ে যাবে, কিন্তু সেটাও মাথায় রাখতে হবে। তো র্যাঙ্কিং বাড়াতে হবে, র্যাঙ্কিং বাড়াতে হলে জিততে হবে, ভালো খেলতে হবে, আমাদের থেকে ভালো র্যাঙ্কের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে জিততে হবে। আর আমাদের থেকে এত দূরে, এত পেছনে থাকা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সঙ্গে যদি ড্র করি, তাহলে কি করে র্যাঙ্ক বাড়বে? ভাবনা চিন্তা নিশ্চয়ই হবে, দেখা যাক ভারতীয় দল আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা, একটা ভালো টোটাল টিম হিসেবে খেলতে পারে কিনা, সে অপেক্ষায় থাকবো আমরা নেক্সট রাউন্ডের জন্যে। আশা করব আইএসএলের পরে দলটা আবার গুছিয়ে যাবে। এখানে শেষ করছি, নমস্কার।